টানটান উত্তেজনা, পরতে পরতে রহস্য আর এমন এক ক্লাইম্যাক্স যা আপনার চিন্তাভাবনা পুরোপুরি ওলটপালট করে দেবে। ফ্রেম বাই ফ্রেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাসেল। আজ আমরা এমন একটি সিনেমার গল্প বলতে যাচ্ছি যেখানে যাকে আপনি পাগল ভাবছেন সে হয়তো আসল মাস্টার মাইন্ড, আর যাকে মৃত ভাবছেন সে হয়তো আপনার পেছনেই দাঁড়িয়ে আছে। শেষ মুহূর্ত পর্যন্ত না দেখলে এই গোলকধাঁধার আসল রহস্য উন্মোচন করা অসম্ভব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই এক তরুণী হন্তদন্ত হয়ে প্রাণপণ শক্তিতে রাস্তা দিয়ে ছুটে পালাচ্ছে। তার এই মরিয়া দৌড়ানোর পেছনের কারণটা জানতে আমাদের একটু অতীতে ফিরে যেতে হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নির্জন এক স্থানে মরিচিকা নামী এক যুবতী আচমকাই সঞ্জু নামের এক যুবকের চোখে পেপার স্প্রে করে। যুবকটি কিছু বুঝে ওঠার আগেই মরিচিকা একটি শক্ত লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এই পুরো নৃশংস ঘটনাটি আড়াল থেকে অত্যন্ত নিপুণভাবে প্রত্যক্ষ করছিল অন্য একটি মেয়ে। আঘাত পেয়ে সঞ্জু মাটিতে লুটিয়ে পড়ার পরপরই ওই প্রত্যক্ষদর্শী মেয়েটি ভয়ে সেখান থেকে দৌড় দেয়। ঘটনার আকস্মিকতায় আশেপাশের পথচারীরাও আতঙ্কিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। মরিচিকা যখন স্থানটি ত্যাগ করতে উদ্যত হয় তখন পলায়নরত মেয়েটি দূর থেকেই চিৎকার করে তাকে মরিচিকা বলে ডাকে। ডাক শুনে মরিচিকা ফিরে তাকায় এবং ধীর পায়ে এগিয়ে আসতে শুরু করলে মেয়েটি আরো আতঙ্কিত হয়ে একদমই নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয়। থানায় কর্তব্যরত এসআই এর কাছে মেয়েটি হাঁপাতে হাঁপাতে দাবি করে যে মরিচিকা নামে এক নারী সঞ্জুকে নির্মমভাবে খুন করেছে। সে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপরাধীকে গ্রেফতার করার অনুরোধ জানায়। এসআই তখন মেয়েটিকে শান্ত করে জিজ্ঞাসা করে এই সঞ্জু আসলে কে। মেয়েটি জানায় সঞ্জু হলো স্থানীয় গলির মোড়ের একটি কেক শপের মালিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা তখন বিস্তারিত খতিয়ে দেখতে উক্ত বেকারিতে এক পুলিশ সদস্যকে পাঠান এবং সঞ্জুর কোনো শত্রু ছিল কিনা তা তদন্তের নির্দেশ দেন। এতে মেয়েটি কিছুটা ক্ষুব্ধ হয়ে বলে, আমি নিজের চোখে মরিচিকাকে খুন করতে দেখেছি, আর আপনারা শত্রুর খোঁজ করছেন? আগে মরিচিকাকে আটক করুন। এসআই তাকে বোঝান যে একটি হত্যাকাণ্ডের তদন্ত নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হয়। তিনি মেয়েটির পরিচয় জানতে চাইলে সে নিজের নাম প্রকাশ করে বলে সে লক্ষ্মী, একটি সরকারি কলেজের শেষ বর্ষের স্টুডেন্ট। দৃশ্যপটের পরিবর্তনের মাধ্যমে আমরা লক্ষ্মীর অতীতের জীবন কিছু অংশ জানতে পারি। লক্ষ্মী মনে মনে সঞ্জুকে প্রচন্ড ভালোবাসত এবং তার বেকারিতে প্রায় যাতায়াত করত। লক্ষ্মীর রূপ রং কিছুটা গ্রাম্য ধাঁচের ও দাঁতের রং হলদেটে হওয়ার কারণে তার বন্ধুমহল তাকে খুব একটা পাত্তা দিত না। যদিও সেই গ্রুপের একজন ছেলে লক্ষ্মীকে পছন্দ করত, কিন্তু লক্ষ্মী ছিল পুরোপুরি সঞ্জুর প্রেমে মগ্ন। সঞ্জুর সামান্য এক চিলতে হাসি তার মনের কোণে দোলা দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এরই মাঝে গল্পের মোড় ঘোরে একটি সুপার শপের দৃশ্যে, যেখানে আমাদের পরিচয় হয় অত্যন্ত আধুনিক ও গ্ল্যামারাস তরুণী মরিচিকার সাথে। মরিচিকা দীর্ঘদিন আমেরিকার বসবাস করেছে এবং বর্তমানে কিছুদিনের জন্য দেশে এসেছে। সুপার শপে এসে সে ইংরেজিতে কথা বলায় সেখানকার বিক্রয় কর্মী তার ভাষা বুঝতে পারছিল না। লক্ষ্মী সেখানে উপস্থিত থাকায় সে এগিয়ে যায় এবং মরিচিকাকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে দিতে দুবার সাহায্য করে। লক্ষ্মীর এই সহযোগিতায় খুশি হয়ে মরিচিকা ভবিষ্যতে যোগাযোগের জন্য তার ফোন নম্বরটি চেয়ে নেয়। পরের দিনই মরিচিকা লক্ষ্মীকে ফোন করে একসাথে চিকেন কিনতে যাওয়ার প্রস্তাব দেয়। বান্ধবীর ফোন পেয়ে লক্ষ্মী উৎফুল্ল চিত্তে সুপার শপে পৌঁছায়। সেখানে কেনাকাটার সময় লক্ষ্মী লক্ষ্য করে যে একটি অচেনা লোক দূর থেকে মরিচিকাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। লক্ষ্মী বিষয়টি জানানো মাত্রই মরিচিকা তাকে পেছনে তাকাতে বারণ করে। এরপর সে অত্যন্ত সাহসিকতার সাথে নিজের ব্যাগ থেকে পেপার স্প্রে এবং একটি ধারালো ছুরি বের করে। অস্ত্রের ঝলকানি দেখেই সন্দেহভাজন ব্যক্তিটি সেখান থেকে চম্পট দেয়। মরিচিকার এমন নির্ভীক আচরণ দেখে লক্ষ্মী মনে মনে তার ভীষণ ভক্ত হয়ে ওঠে। এরপর লক্ষ্মী মরিচিকার আলিশান ফ্ল্যাটে বেড়াতে যায়। ঘরের পরিপাটি সাজসজ্জা এবং দেয়ালে টানানো আমেরিকার বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি দেখে সে মুগ্ধ হয়। সেখানে লক্ষ্মী একটি ছবিতে মালা দেওয়া দেখে জানতে পারে যে মরিচিকার বাবা মা সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। কিছুক্ষণ পরেই সেখানে এক রিয়েল এস্টেট ব্যবসায়ী আসেন মরিচিকার পৈতৃক ফ্ল্যাটটি কেনার প্রস্তাব নিয়ে।
আলোচনার এক পর্যায়ে ফ্ল্যাটের দাম 1,90,00,000 থেকে বাড়িয়ে 4 কোটি টাকা পর্যন্ত উঠলেও মরীচিকা তা বিক্রি করতে সাফ মানা করে দেয়। ব্যবসায়ী বিদায় নেওয়ার পর লক্ষ্মী অবাক হয়ে জানতে চায় এত বিপুল অঙ্কের টাকা কেন সে প্রত্যাখ্যান করলো। মরীচিকা আবেগঘন কণ্ঠে জানায় এই ফ্ল্যাটটি তার বাবার স্মৃতি বিজড়িত, তাই দেশ ছাড়লেও নিজের থাকার জন্য সে এটি রেখে দিতে চায়। মরীচিকা আবার আমেরিকায় ফিরে যাবে শুনে লক্ষ্মী মন খারাপ করলে মরীচিকা তাকে আশ্বস্ত করে বলে সে লক্ষ্মীর টানে আবার ফিরে আসবে। কথার মাঝে তারা দুজনে কেক খেতে বসে, কিন্তু কেকের স্বাদ ভালো না হওয়ায় লক্ষ্মী মন্তব্য করে যে এর চেয়ে সঞ্জুর দোকানের কেক অনেক গুণ সুস্বাদু। কৌতূহলী হয়ে মরীচিকা দোকানটির অবস্থান জানতে চাইলে লক্ষ্মী তাকে সরাসরি সঞ্জুর কেক শপে নিয়ে যায়। সেখানে মরীচিকার মতো এক পরমা সুন্দরী রূপসীকে দেখে মঞ্জুর বন্ধুমহল হা হয়ে তাকিয়ে থাকে। সঞ্জু নিজে এগিয়ে এসে আলাপ জমায় এবং লক্ষ্মীর বান্ধবী পরিচয়ে মরীচিকার সাথে পরিচিত হয়। সঞ্জু তার বাসভবনের ঠিকানা চেয়ে বলে যে প্রয়োজনে সে নিজেই কেক ডেলিভারি দিয়ে আসবে। তাদের এই ঘনিষ্ঠতা লক্ষ্মী মোটেও সহজভাবে নিতে পারছিল না, কারণ সঞ্জু অন্য কোনো মেয়েদের দিকে তাকাক বা কথা বলুক তা তার সহ্য হতো না। সেই দিনই সন্ধ্যায় সঞ্জু নিজে কেক নিয়ে মরীচিকার ফ্ল্যাটে হাজির হয় এবং ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু মরীচিকা তাকে দরজায় দাঁড় করিয়ে রেখে কেকের দাম মিটিয়ে দিয়ে বিদায় দেয়। সঞ্জু আরও কথা বাড়ানোর চেষ্টা করলেও সে পাত্তা না দিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর লক্ষ্মী যখন মরীচিকাকে ফোন করে জানতে পারে যে সঞ্জু নিজেই তার বাসায় কেক নিয়ে গিয়েছিল এবং ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, তখন লক্ষ্মীর মনে তীব্র হিংসা ও কষ্টের জন্ম নেয়। পরদিন লক্ষ্মী সঞ্জুর দোকানে গিয়ে জানায় যে তার আসন্ন পরীক্ষার কারণে সে কদিন আসতে পারবে না, তাই তাকে যেন বাড়িতে ব্রেড পাঠিয়ে দেওয়া হয়। সঞ্জু উদাসীনভাবে তার কর্মচারীকে 7 দিনের ব্রেড প্যাক করার নির্দেশ দিয়ে লক্ষ্মীকে জিজ্ঞেস করে মরীচিকা কোথায় গেছে। লক্ষ্মী যখন জানায় যে সে স্টেট আর্ট গ্যালারিতে প্রদর্শনীতে গেছে, তখন সঞ্জু ব্যাংকে যাওয়ার বাহানা করে তৎক্ষণাৎ আর্ট গ্যালারির উদ্দেশ্যে রওনা দেয়। সঞ্জু যখন আর্ট গ্যালারিতে পৌঁছায় তখন মরীচিকা গভীর মনোযোগ দিয়ে একটি ছবি দেখছিল। সঞ্জু তার পাশে দাঁড়িয়ে এমনভাবে কথা বলা শুরু করে যেন তাদের এই সাক্ষাৎটি নিতান্ত একটি কাকতালীয় ঘটনা। মরীচিকা সরল মনে জানায় যে সে চিত্রকলা পছন্দ করলেও এই ছবিটির অন্তর্নিহিত অর্থ বুঝতে পারছে না। সঞ্জু তখন নিজের মতো করে উল্টোপাল্টা বুঝিয়ে পণ্ডিতি জাহির করার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই দেখা যায় ছবিটির আসলে উল্টো করে টাঙানো ছিল। এই নিয়ে দুজনে হেসে ওঠে। প্রদর্শনী শেষে সঞ্জু তার মোটরসাইকেলে করে মরীচিকাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। দুর্ভাগ্যবশত এই দৃশ্যটি মরীচিকার বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লক্ষ্মী, যা তার বুকে তীরের মতো বিঁধছিল। মরীচিকা উপরে এসে লক্ষ্মীকে দেখে অবাক হয়ে বলে, বাইরে কেন দাঁড়িয়ে আছো? দরজার পাশে তো চাবি রাখা থাকে, ভেতরে ঢুকে বসতে পারতে। ঘরে ঢুকে মরীচিকা বেশ উৎসাহ নিয়ে লক্ষ্মীকে বলে যে আর্ট গ্যালারিতে সঞ্জুর সাথে তার দেখা হয়েছিল এবং ছেলেটি আসলেই খুব চমৎকার। লক্ষ্মী তখন মনে মনে আসল সত্যটা জানলেও মুখে কিছু না বলে নিজের কষ্ট চেপে রাখে। পরের দিন মরীচিকা তার ফ্ল্যাট বিক্রির জন্য প্রয়োজনীয় এনওসি বা অনাপত্তি পত্র নিতে ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীর সাথে এক সরকারি দপ্তরে যায়। সেখানে সরকারি কর্মকর্তা কাজের জন্য 20,000 টাকা ঘুষ দাবি করেন। মরীচিকা এদেশের এসব রাজনীতি সম্পর্কে জানতো না, তাই সে ব্যাগ থেকে টাকা বের করে দিতে উদ্যত হয়। ঠিক তখনই সেখানে দেবদূতের মতো হাজির হয় সঞ্জু। আসলে সঞ্জুর বাবা ছিলেন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা, আর ওই অফিসের সবাই সঞ্জুর বাবাকে খুব ভালো করেই চিনত। সঞ্জুকে দেখেই সেই ঘুষখোর কর্মকর্তা ভুল বদলে ফেলেন এবং সম্পূর্ণ বিনামূল্যে মরীচিকার কাজ করে দিতে রাজি হন। সঞ্জুর এমন ক্ষমতা ও মহানুভবতা দেখে মরীচিকা ভীষণ মুগ্ধ ও খুশি হয়। সেদিনই বিকেলে মরীচিকা দর্জির দোকানে নিজের পোশাকের মাপ দিতে গেলে সঞ্জু সেখানে তার পিছু পিছু ঢুকে পড়ে। সে দোকানে মেয়েদের পোশাক নিয়ে এমন কিছু রসাত্মক ও অদ্ভুত অঙ্গভঙ্গি করে যা আড়াল থেকে দেখে মরীচিকা নিজের হাসি চেপে রাখতে পারে না। বাড়ি ফিরে মরীচিকা যখন হাসতে হাসতে লক্ষ্মীকে সঞ্জুর এই পাগলামি আর সরকারি অফিসের উপকারের গল্প বলছিল, তখন লক্ষ্মীর মনের ঈর্ষা আগ্নেয়গিরির মতো জ্বলছিল। ধীরে ধীরে সঞ্জু, মরীচিকা আর লক্ষ্মীর এক অদ্ভুত ত্রিমুখী বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা প্রায় একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে। এর মাঝে একদিন লক্ষ্মী তার জমানো টাকা নিয়ে একটি স্কুটি কেনার জন্য ওদের দুজনকে সাথে নিয়ে যায়। লক্ষ্মী মনে মনে ঠিক করেছিল এই স্কুটি কেনার দিনই সে সঞ্জুকে নিজের মনের ভালোবাসার কথা গুছিয়ে বলে দেবে।
সে সুন্দর পোশাক পরে ফুল আর উপহার নিয়ে সঞ্জুর সাথে দেখা করতে যায়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। লক্ষ্মী কিছু বলার আগে সঞ্জু মরীচিকার হাত ধরে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দেয়। সঞ্জু স্পষ্ট জানায় যে অন্য কোনো মেয়ের সাথে মরীচিকাকে দেখলে তার ভীষণ হিংসা হয়। মরীচিকা মুচকি হেসে ফুলগুলো গ্রহণ করে এবং বলে, আমার উত্তর জানতে হলে আমার বাসায় এসো। এর মানে মরীচিকাও সঞ্জুর প্রস্তাবে রাজি। দূর থেকে এই দৃশ্য দেখে লক্ষ্মীর পৃথিবী যেন তছনছ হয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে এবং সঞ্জুর জন্য আনা উপহারটি আবর্জনার মতো ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সঞ্জু আর মরীচিকার প্রেম বেশ গভীর হতে থাকে। একদিন সঞ্জুর কেক শপের ভেতরে তারা দুজনে যখন একান্ত সময় কাটাচ্ছিল, তখন সঞ্জুর সেই বখাটে বন্ধুরা বাইরে এসে তাদের নিয়ে নোংরা কথা বলা বলি করছিল। এক বন্ধু দরজায় টোকা দিলে সঞ্জু বাইরে এসে তাকে সাবধান করে, কিন্তু একটু পরেই অন্য আরেক বন্ধু আবার দরজায় নক করে এবং মরীচিকার চরিত্র নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে বসে। সঞ্জু নিজের প্রেমিকার নামে এমন কথা সহ্য করতে না পেরে বন্ধুদের ওপর চড়াও হয় এবং তাদের বেদম মারধর করে। মরীচিকা বাইরে এসে সঞ্জুকে শান্ত করে এবং বলে, ওরা তোমারই তো বন্ধু, যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও। কিন্তু সে বখাটে বন্ধুরা এই অপমান মেনে নিতে পারে না এবং সঞ্জুকে হুমকি দিয়ে যায় যে তারা এর প্রতিশোধ নেবে। কদিন পর লক্ষ্মী একটি রেস্তোরাঁয় একা বসেছিল। সেখানে সঞ্জু আর মরীচিকারও আসার কথা ছিল। সঞ্জু সেখানে লক্ষ্মীকে একা দেখে ঠাট্টা করে জিজ্ঞেস করে, সে কি তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে? লক্ষ্মী মলিন হেসে বলে, তোমরাই তো এই রেস্তোরাঁয় দেখা করো, তাই ভাবলাম আসি। কিছুক্ষণ পর মরীচিকা সেখানে আসে, কিন্তু সঞ্জু অবাক হয়ে দেখে মরীচিকা সোজা গিয়ে সঞ্জু সে বখাটে বন্ধুদের টেবিলে বসে তাদের হাতে বেশ কিছু টাকা তুলে দিচ্ছে। সঞ্জু রাগে আগুন হয়ে মরীচিকার কাছে কৈফিয়ত চায়। মরীচিকা স্বাভাবিকভাবে বলে, ওরা তো তোমারই বন্ধু, ওরা আমার কাছে ক্ষমা চেয়েছে আর ওদের একটা জরুরি প্রয়োজনে টাকা দরকার ছিল, তাই আমি ধার দিলাম। কিন্তু সঞ্জুর মাথায় রক্ত চলে যায়। যে বন্ধুরা তার প্রেমিকার নামে নোংরা কথা বলেছিল তাদের সাথে মরীচিকার এমন মাখামাখি সে যেন মেনে নিতেই পারে না। রাগের মাথায় সঞ্জু মরীচিকার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। মরীচিকাও রেগে গিয়ে বলে, তোমার মতো ছোট লোকের সাথে প্রেম করাই আমার ভুল ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লক্ষ্মী এই ব্রেকআপ কোনোভাবে মেনে নিতে পারছিল না। সে নিজে উদ্যোগী হয়ে একবার সঞ্জুর কাছে আবার মরীচিকার কাছে গিয়ে তাদের বোঝাতে শুরু করে। সে বলে, তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো, সামান্য ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক নষ্ট করো না। লক্ষ্মীর অক্লান্ত চেষ্টায় অবশেষে তারা দুজনে আবার এক রেস্তোরাঁয় বসেই একে অপরকে সরি বলে মান অভিমান মিটিয়ে নেয়। সবকিছু ঠিক হওয়ার পর একদিন তারা তিনজন একসাথে বসে থাকার সময় মরীচিকা হুট করে সঞ্জুকে বিয়ের প্রস্তাব দেয়। লক্ষ্মী চমকে উঠে বলে, এত তাড়াতাড়ি বিয়ে? তোমরা একে অপরের সম্পর্কে কতটুকু জানো? মরীচিকা তখন বেশ গর্বের সাথে মঞ্জুর পারিবারিক ও আর্থিক অবস্থার বিবরণ দেওয়া শুরু করে। সে বলে, সঞ্জুর বাবার প্রায় 80 কোটি টাকার সম্পত্তি, ফার্ম হাউস এবং বিপুল বৈভব রয়েছে। যদিও সঞ্জুর বাবা এই বিয়ে মেনে নেবে না, তবুও তারা মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করবে এবং নিজেরা আলাদা সংসার চালাবে। সঞ্জু অবাক হয়ে বলে, তুমি আমার এত খোঁজ খবর কবে রাখলে? অবশেষে লক্ষ্মীকে সাক্ষী রেখে তারা দুজনে মন্দিরে গিয়ে মালাবদল করে বিয়ে করে নেয়। বন্ধুরা, বিয়ের পরেই শুরু হয় আসল ভয়ঙ্কর খেলা। বিয়ের ঠিক পরদিনই লক্ষ্মী যখন মরীচিকার ফ্ল্যাটে যায়, তখন সে আবিষ্কার করে এক চরম সত্য, যা তার পায়ের তলার মাটি কেড়ে নেয়। কি ছিল সেই সত্য? মরীচিকা কি আসলে কোনো বড় লোক বাড়ির মেয়ে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল প্রতারণার জাল? সঞ্জুর বন্ধুদের আসলে প্ল্যান বা কি ছিল? তো চলুন এই প্রশ্নগুলোর উত্তর মুভির বাকি অংশ থেকে আমরা খুঁজে বের করি। বিয়ের পরদিনই লক্ষ্মী বেশ উৎসাহ নিয়ে মরীচিকার ফ্ল্যাটে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে দরজায় তালা ঝুলছে, আর যেখানে চাবি থাকার কথা সেখানেও কিছু নেই। অবাক হয়ে সে নিচে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে দারোয়ান জানায়, মরীচিকা তো গত রাতেই সব জিনিসপত্র নিয়ে চলে গেছে এবং যাওয়ার আগে ঘরের চাবিও ঝুলিয়ে দিয়ে গেছে। লক্ষ্মী আকাশ থেকে পড়ে বলে, সে নিজের ফ্ল্যাট ছেড়ে কেন যাবে? দারোয়ান তখন আসল সত্যটা ফাঁস করে বলে, আরে ম্যাডাম, এটা তো রেড্ডি সাহেবের ফ্ল্যাট, মরীচিকা তো এখানে কেবল ভাড়া থাক। লক্ষ্মী স্তম্ভিত হয়ে ঘরের ভেতরে গিয়ে দেখে দেয়ালে থাকা আমেরিকার সেই সুন্দর সুন্দর ছবিগুলো একটাও সেখানে নেই। শুধু পড়ে আছে মরীচিকার বাবা মার দুটো ছবি, যাদেরকে মরীচিকা নিজের মৃত বাবা মা বলেছিল। কিন্তু দারোয়ান জানায় এরা আসলে রেড্ডি সাহেবের বাবা মা, যারা অনেক আগে আমেরিকায় এক দুর্ঘটনায় মারা গেছেন। লক্ষ্মী পুরোপুরি হতভম্ব হয়ে যায়। তখন তার নজর পড়ে টেবিলে রাখা সেই রিয়েল এস্টেট ব্যবসায়ীর ভিজিটিং কার্ডের ওপর। লক্ষ্মী ওই নাম্বারে ফোন করতে ব্যবসায়ী উপাস থেকে রেগে বলে ওঠেন,
আবার আমাকে বোকা বানাতে ফোন করেছো? আগের বার তো 10,000 টাকা দিয়েছি, এবার কিন্তু রেট আরো বেশি লাগবে। এই এক ফোনেই লক্ষ্মী বুঝে যায় মরীচিকা কোনো ধনী পরিবারের মেয়ে নয়, বরং সে একজন নাম্বার ওয়ান ফ্রড। এবং এই পর্যন্ত যা কিছু ঘটেছে সবকিছু ছিল আগে থেকে সাজানো নাটক। সে আর এক মুহূর্ত দেরি না করে সঞ্জুকে ফোন করে। সঞ্জু তখন মরীচিকাকে নিয়ে তার বাবার আলিশান ফার্ম হাউসে বাসরাত কাটাচ্ছিল। লক্ষ্মী ফোনে সঞ্জুকে মরীচিকার এই বিশাল জালিয়াতের কথা জানালে সঞ্জুর পায়ের তলার মাটি সরে যায়। ঠিক তখনই মরীচিকার ঘুম ভেঙে যায় এবং সে সঞ্জুকে ফোনে কথা বলতে দেখে কার ফোন জিজ্ঞাসা করে। সঞ্জু তখন লক্ষ্মীর নাম না নিয়ে তার এক বন্ধুর নাম বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আচরণে মরীচিকার মনে খটকা লাগে। নিজের ওপর থেকে সন্দেহ দূর করতে মরীচিকা বলে, চলো আমরা আগামীকাল নয় আজই হানিমুনের জন্য সিঙ্গাপুরে রওনা দিই। সঞ্জু বুঝতে পারে কোনো বড় ঝামেলা হয়েছে, তাই সে রাজি হতে চায় না, কিন্তু মরীচিকা কোনো কথা না শুনে জোর করে বিমানের টিকিট কেটে ফেলে এবং সঞ্জুকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠায়। সঞ্জু বাথরুমে ঢোকা মাত্রই মরীচিকা তার ফোন চেক করে এবং দেখতে পায় যে শেষ কলটি ছিল লক্ষ্মীর। সে তৎক্ষণাৎ কাউকে ফোন করে এবং নতুন একটি ভয়ানক পরিকল্পনা সাজিয়ে ফেলে। এরপর সঞ্জু আর মরীচিকা গাড়ি নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে লক্ষ্মীও তার স্কুটি নিয়ে দ্রুত গতিতে ওই ফার্ম হাউসের দিকে আসছিল, কিন্তু মাঝ রাস্তায় আচমকাই সঞ্জু সে বখাটে বন্ধুরা তাদের গাড়ি আটকে দাঁড়ায়। গাড়ি থেকে সঞ্জু আর মরীচিকা নামলে বন্ধুরা বলে, সেদিন তো আমাদের খুব মেরেছিলে, এবার সেই অপমানের হিসাব চুকিয়ে নেব। মরীচিকা তার ব্যাগ থেকে পেপার স্প্রে আর ছুরি বের করে তাদের দিকে এগিয়ে যায়। দূর থেকে লক্ষ্মী এই পুরো দৃশ্যটি দেখছিল, কিন্তু এরপরেই ঘটে গল্পের সবচেয়ে বড় ধাক্কা। মরীচিকা বন্ধুদের মারার বদলে সোজা গিয়ে তাদের দলে যোগ দেয়। সে হাসতে হাসতে সঞ্জুকে বলে, তুমি কি ভেবেছিলে লক্ষ্মীর সাথে মিলে সব খেলা শেষ করে দেবে? আমি তোমার বন্ধুদের 20 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি। এখন তোমার বাবার 80 কোটি টাকার সম্পত্তি সব নথিপত্র আমার হাতে, সোজা এখানে সই করে দাও। সঞ্জু সই করতে অস্বীকার করলে মরীচিকা বন্ধুদের বলে, তোমাদের আরো 10 লাখ টাকা দেব, ওর কাছ থেকে সই আদায় করো। বন্ধুরা সঞ্জুর উপর চড়াও হলে সঞ্জু তাদের সাথে প্রাণপণ লড়াই শুরু করে। এক পর্যায়ে মরীচিকা নিজেই এগিয়ে এসে সঞ্জুর চোখে পেপার স্প্রে মেরে দেয়, যার ফলে সঞ্জু অন্ধের মতো হয়ে যায়। এরপর মরীচিকা একটি ভারী লাঠি দিয়ে সঞ্জুর মাথায় সজোরে আঘাত করে এবং মাটিতে পড়ে যাওয়ার পর ইট দিয়ে তার মাথা থেতলে দেয়। সঞ্জু সেখানে রক্তাক্ত অবস্থায় মারা যায়। দূর থেকে এই নৃশংস হত্যাকাণ্ড দেখে লক্ষ্মী চিৎকার করে সঞ্জুর লাশের দিকে ছুটে আসে। লক্ষ্মীর চিৎকার শুনে ভয় পেয়ে মরীচিকা আর সেই বখাটে বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্যপট বদলে আমরা আবার বর্তমান সময়ে থানায় ফিরে আসি। সেখানে লক্ষ্মী এই পুরো রোমহর্ষক কাহিনী এসআই কে শোনাচ্ছিল। এসআই তখন মন্তব্য করেন, সুন্দর মেয়েদের রূপ দেখে আসলেই চেনা যায় না, তাদের মনের ভেতরে অন্য খেলাই চলে। লক্ষ্মী তখন কান্নায় ভেঙে পড়লে এসআই পুলিশ ফোর্সকে দ্রুত তদন্তের নির্দেশ দেন। কিন্তু ঠিক তখনই ঘটে আরেকটি অলৌকিক কাণ্ড। এক পুলিশ সদস্য এসে জানায় সঞ্জু তার বন্ধুদের নিয়ে খোদ থানায় হাজির হয়েছে। এসআই বাইরে গিয়ে দেখেন সঞ্জু পুরোপুরি সুস্থ এবং জীবিত। এসআই এর মাথা ঘুরে যায়। সে সঞ্জুকে জিজ্ঞাসা করে সে লক্ষ্মীকে চেনে কিনা। সঞ্জু জানায়, হ্যাঁ জানি, ও তো আমাদের দোকানে ব্রেড নিতে আসতো। গল্পের এই গোলকধাঁধা বুঝতে আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে যেতে হবে। অতীতে একদিন লক্ষ্মী সঞ্জুর কাছে এসে তার সাথে একটি স্কুটি কিনতে যাওয়ার অনুরোধ করেছিল। সে স্কুটি কেনার পর ভ্যালেন্টাইন্স ডে এর দিন লক্ষ্মী নিজেকে সুন্দর করে সাজিয়ে সঞ্জুকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু সঞ্জু তাকে সোজাসুজি রিজেক্ট করে বলে, আমি তোমাকে কোনোদিনই ওভাবে ভাবিনি, তাছাড়া আমাদের ধর্ম আলাদা, সমাজ আলাদা, তুমি আমার জন্য পারফেক্ট নও। এই তীব্র প্রত্যাখ্যান লক্ষ্মীর মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেয়। থানায় দাঁড়িয়ে এসআই যখন সঞ্জুকে জিজ্ঞাসা করে সেই ভ্যালেন্টাইন্স ডে এর দিন মরীচিকাও কি সেখানে ছিল, সঞ্জু অবাক হয়ে বলে, মরীচিকা আবার কি? এই নামে তো কোনো মেয়েই আমাদের মাঝে ছিল না, আমি তো ওকে চিনিই না। এসআই তখন রাগে লক্ষ্মীকে লকআপে পুরে দেন এবং ভাবেন লক্ষ্মী নিজেই হয়তো সঞ্জুকে মারার চেষ্টা করেছিল। কিন্তু লকআপের ভেতরে লক্ষ্মীকে একা একাই অদ্ভুতভাবে হাসতে আর অবাস্তব কারোর সাথে কথা বলতে দেখে এসআই বুঝতে পারেন মেয়েটি গুরুতর মানসিক রোগী। তিনি লক্ষ্মীকে একজন ডক্টরের কাছে নিয়ে যান। ডাক্তারবাবু লক্ষ্মীকে পরীক্ষা করে জানান যে লক্ষ্মী আসলে সিজোফ্রেনিয়া নামক এক ভয়ানক মানসিক রোগে ভুগছে। সঞ্জুর প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে সে নিজের কল্পনার জগতে মরীচিকা নামের এক অপরূপা ও সাহসী তরুণীর চরিত্র তৈরি করেছে। সে আসলে পৃথিবীতেই অস্তিত্বহীন। লক্ষ্মী নিজেকে কুৎসিত ভাবত, তাই সে মরীচিকার রূপ ধরে সঞ্জুকে কাছে পাওয়ার এমন কাল্পনিক গল্প সাজিয়েছিল। সব শোনার পর সঞ্জুর মনে লক্ষ্মীর প্রতি এক গভীর সহানুভূতি জন্ম হয়। সে বলল, অন্য মেয়েরা রিজেক্ট হলে সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু লক্ষ্মী আমাকে ভালোবেসে পাগল হয়ে গেছে, আমি ওকেই বিয়ে করে সুস্থ করে তুলব।
লক্ষ্মীর বাবা মাও এতে রাজি হন। সঞ্জু লক্ষ্মীকে নিজের বাড়িতে নিয়ে যায়, তার দাঁতের চিকিৎসা করায় এবং তাকে সুন্দর পোশাক পরিয়ে ঠিক তার কল্পনার গ্ল্যামারাস মরীচিকার মতো রূপ দেয়। একদিন রাতে তারা দুজনে লং ড্রাইভে বের হলে গাড়ির ভিতরে সঞ্জু হঠাৎ করেই বলে বসে, আমি আজকের এই লক্ষ্মীর মাঝে সেই পুরনো মরীচিকাকে খুব মিস করছি। লক্ষ্মী তখন রেগে গিয়ে বলে, আমাদের মাঝে তো কথা হয়েছিল যে তুমি আর কোনোদিন ওই কাল্পনিক মরীচিকার নাম মুখে নেবে না। গল্পের গোলকধাঁধা ভাঙতে আমাদের আবারও অতীতের ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে। বাস্তবে মরীচিকা নামে এক ধনী রূপসী তরুণী এই পৃথিবীতে সত্যিই অস্তিত্ব ছিল এবং লক্ষ্মীর সাথে তার বাস্তবে পরিচয় ছিল। সেই রিয়েল এস্টেট ব্যবসায়ী মরীচিকার 4 কোটি টাকার ফ্ল্যাটটি কিনতে চাইলে মরীচিকা তাকে প্রত্যাখ্যান করে। এই ব্যবসায়ীর সাথে আবার সঞ্জুর গোপন যোগসাজশ ছিল। ব্যবসায়ী যখন সঞ্জুকে মরীচিকার ছবি দেখিয়ে বলে যে মেয়েটি এত দাম পেয়েও ফ্ল্যাট বেচছে না, তখন লোভী সঞ্জু মরীচিকার বিপুল সম্পত্তি হাতিয়ে নেওয়ার এক নীল নকশা তৈরি করে। পরের দিন লক্ষ্মী যখন মরীচিকাকে নিয়ে সঞ্জুর দোকানে আসে, তখন সঞ্জু মরীচিকাকে চিনে ফেলে এবং নিজের প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা শুরু করে। এরপর আমরা শুরুতে যা যা দেখেছিলাম, যেমন আর্ট গ্যালারিতে যাওয়া, ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ করা, সবকিছু ছিল সঞ্জুর সুপরিকল্পিত নাটক। ভ্যালেন্টাইন্স ডেতে লক্ষ্মী যখন সঞ্জুকে নিয়ে ভালোবাসার কথা জানায়, তখন সঞ্জু তাকে নির্মমভাবে রিজেক্ট করে দেয়, কারণ সঞ্জু তখন মরীচিকার লন্ডনের ফ্ল্যাট আর 80 কোটি টাকার সম্পত্তির লোভে অন্ধ হয়েছিল। বিয়ের ঠিক পরদিনই সঞ্জুর পখাটে বন্ধুরা নিজেদের মাঝে আলোচনা করছিল যে কিভাবে তারা সবাই মিলে সঞ্জুর প্ল্যান অনুযায়ী মরীচিকার সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিবে। দূর থেকে তাদের এই গোপন চক্রান্তর কথা শুনে ফেলে লক্ষ্মী। সে সাথে সাথে ফোন করে ফার্ম হাউসে থাকা মরীচিকাকে সঞ্জুর ভয়ানক প্ল্যানের কথা জানিয়ে সতর্ক করে দেয়। মরীচিকা ভয় পেয়ে সঞ্জুকে নিয়ে তখন সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে, কিন্তু সঞ্জু বাথরুমে গেলে মরীচিকা তার ফোন চেক করে জানতে পারে যে লক্ষ্মী আসলে মরীচিকাকে সব সত্যি বলে দিয়েছে। এরপর এয়ারপোর্টে যাওয়ার পথে সঞ্জু আর তার বন্ধুরা মিলে মরীচিকার গাড়ি আটকায়। সঞ্জু তার আসল রূপ প্রকাশ করে মরীচিকাকে সব সম্পত্তি সই করতে বাধ্য করার চেষ্টা করে। মরীচিকা সই করতে রাজি না হলে সঞ্জু তাকে সজোরে একটা চড় মারে। দুর্ভাগ্যের বিষয় হলো মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মরীচিকা সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে করতে মারা যায়। দূর থেকে লক্ষ্মী পুরো ঘটনাটা দেখে চিৎকার করে লাশের কাছে ছুটে আসে এবং বাকিরা ভয়ে পালিয়ে যায়। সঞ্জু পালাতে গেলে লক্ষ্মী তাকে আটকে একটা চাল চাললো। সে বলল, তুমি তো মার্ডার কেসে ফেসে গেছো, আমি তোমাকে এই পুলিশ আদালত থেকে বাঁচাতে পারি যদি তুমি আমাকে বিয়ে করো। বাঁচতে চাওয়া সঞ্জু সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর দুজনে মিলে মরীচিকার লাশ জঙ্গলে ফেলে দেয়, যাতে শিয়াল কুকুর তা খেয়ে শেষ করে দেয় এবং কোনো প্রমাণ না থাকে। এরপরে শুরু হয় লক্ষ্মীর আসল মহানাটক। মরীচিকার খুনের মামলা থেকে সঞ্জুকে পুরোপুরি আড়াল করতে লক্ষ্মী নিজেই থানায় গিয়ে এলোমেলো গল্প ফাঁদে। সে নিজেকে এমনভাবে উপস্থাপন করে এবং ডাক্তারের কাছে এমনভাবে অভিনয় করে যেন সবাই বিশ্বাস করতে বাধ্য হয় সে সিজোফ্রেনিয়ার রোগী এবং মরীচিকা নামের কোনো মেয়ের অস্তিত্ব এই পৃথিবীতে নেই। এর ফলে মরীচিকার নিখোঁজ হওয়া বা খুনের ফাইলটি পুলিশ চিরতরে বন্ধ করে দেয়। আর এই সুযোগে সঞ্জু প্রতিজ্ঞা মতো লক্ষ্মীকে বিয়ে করে এবং নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখানেই। জঙ্গল থেকে পালানোর সময় লক্ষ্মী আসলে ভেবেছিল মরীচিকা মারা গেছে, কিন্তু বাস্তবে মরীচিকা সেদিন মরেনি, সে বেঁচে গিয়েছিল। ফার্ম হাউসের দারোয়ান তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সুস্থ করে তোলে। সুস্থ হয়ে মরীচিকা সিদ্ধান্ত নেয় সে সঞ্জু আর লক্ষ্মী দুজনের ওপরই প্রতিশোধ নেবে। সেদিন গাড়ির ব্যাক সিটে বসে সঞ্জুকে ভয় দেখানো, রাতে তার ঘরে এসে দাঁড়ানো কিংবা রাস্তায় হুট করে দেখা দেওয়া, এসব কোনো ভূত বা মনের ভুল ছিল না। মরীচিকা নিজেই জ্যান্ত অবস্থায় দারোয়ানের সাহায্যে সঞ্জুকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল, যাতে সঞ্জু নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর একদিন এক গেস্ট হাউসে মরীচিকা সঞ্জুর সামনে হাজির হয়ে সজোরে তার মাথায় আঘাত করে সঞ্জুকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেয়। নিজের চোখের সামনে সঞ্জুর খুন দেখে লক্ষ্মী আবারও পুলিশের কাছে ছুটে যায়, কিন্তু এবার আর পুলিশ তার কথাই বিশ্বাস করেনি। উল্টো মরীচিকা নিজেই থানায় এসে হাজির হয় এবং প্রমাণ করে যে সে এতদিন লন্ডনে ছিল। সে স্থানীয় এক লোককে প্রচুর টাকা দিয়ে পুলিশকে বলিয়েছিল যে সঞ্জু নাকি 2 বছর আগেই এক মেয়ের ধোকায় পড়ে আত্মহত্যা করেছে। এর ফলে পুলিশ মনে করে লক্ষ্মী পুরোপুরি উন্মাদ হয়ে গেছে এবং তাকে স্থানীয়ভাবে মেন্টাল অ্যাসাইলামে বা পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে সঞ্জুর মৃতদেহ মরীচিকার দারোয়ান আগেই নিখুঁতভাবে গুম করে ফেলেছিল, যার কোনো প্রমাণ পুলিশ কোনোদিন পায়নি। মরীচিকা নিজের বুদ্ধি আর নিখুঁত পরিকল্পনার জোরে সঞ্জুকে খুন করে আর লক্ষ্মীকে জীবন্ত পাগল বানিয়ে নিজের অপমানের চরম প্রতিশোধ নিয়ে বুক ফুলিয়ে লন্ডনে ফিরে যায়। অন্যদিকে এসআই পুরো কেসটা বুঝতে পারলেও আইনের কাছে কোনো প্রমাণ না থাকায় সে কেবল হেসেই ফাইলটা বন্ধ করে দেয়।
আর এখানে শেষ হয় 2026 সালের এই হাড় হিম করা মাইন্ড বেন্ডিং থ্রিলার মুভি। কি বন্ধুরা, চোরকে চোর ভাবছিলেন আর শেষে দেখা গেল আসল খেলোয়াড় তো অন্য কেউ। এই চরম টুইস্টটা কি আপনারা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন? কমেন্ট বক্সে অবশ্যই আমাদের মতামত লিখে জানান। এই পুরো চমৎকার মুভি এক্সপ্লেনেশন সিরিজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি বড়সড় লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের প্রিয় চ্যানেল ফ্রেম বাই ফ্রেম সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি রাসেল। দেখা হবে খুব শীঘ্রই আরো একটি নতুন এবং ধামাকাদার মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।